জার্মেনিয়াম ছাড়া আমরা সিলিকন ইউজ করি। সিলিকনটা ওয়াইডলি ইউজ হয় কেন? না, সিলিকনটা হচ্ছে আমাদের মার্কেটে খুব একটা বেশি দাম নয়, মোটামুটি অ্যাভেলেবেল। জার্মেনিয়ামটা একটু কস্টলি। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যদি চলে আসি সেমিকন্ডাক্টর কিভাবে তৈরি হয়, মানে একটা ধরুন সিলিকন একটা মেটেরিয়াল আপনাকে বলে দেওয়া হলো। এবার সিলিকন যে মেটেরিয়ালটা সেমিকন্ডাক্টর কিনা কিভাবে বুঝবেন? সেটার জন্য আমাদেরকে জানতে হয় সিলিকনের অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে। এবার সিলিকনের অ্যাটমিক স্ট্রাকচার যদি বলতে হয়, তাহলে দেখবেন কটা ইলেকট্রন আছে কক্ষপথে, কটা ইলেকট্রন আছে, এটা আমরা মোটামুটি ক্লাস 7-8-এ পড়ি। তো মোটামুটি বললে আপনি বুঝতে পারবেন, মনে করতে পারবেন, আপনি সবাই হয়তো পড়ে এসেছেন এই ব্যাপারটা, যে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে, তার বাইরেরটাতে 8টা থাকে, তার বাইরেরটারও ক্যাপাসিটি হচ্ছে 8টা। এইবার সিলিকনের হচ্ছে টোটাল প্রথমটায় 2, তারপরেরটায় 8টা আছে, এবং তার বাইরেটা দেখবেন 4টা আছে। অর্থাৎ বাইরেরটায় 8টা ক্যাপাসিটি, কিন্তু থাকে অ্যাকচুয়ালি 4টা ইলেকট্রন। আর যদি 10 একে টোটাল হচ্ছে 14টা ইলেকট্রন থাকে। ইলেকট্রনের দেখবেন অ্যাটমিক নাম্বার হচ্ছে 14। তো ইলেকট্রন গুলো এইভাবে বিন্যস্ত থাকে। যেহেতু বাইরের কক্ষপথে চার চারখানা ইলেকট্রন থাকে, তার মানে আমার আমি বলতে পারি যে বাইরের কক্ষপথে টোটাল 8খানা ইলেকট্রন থাকার কথা, সেই জায়গায় 4টা ইলেকট্রন আছে। তার মানে 4টে ইলেকট্রন সমানভাবে চারদিকে ছড়িয়ে আছে। ঠিক আছে। যদি একটা ইলেকট্রন বেশি থাকতো, তাহলে প্রবণতা ছিল সে বাইরে ছেড়ে দেওয়ার, বা যদি একটা কম ইলেকট্রন থাকতো, তার প্রবণতা ছিল বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করার। ঠিক আছে। সেই জন্য সিলিকনকে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল এই জন্য বলা হয়, মানে বাইরের কক্ষপথ যেটা আছে সেটাতে সুসজ্জিত ভাবে 4টে ইলেকট্রন থাকে। এবার আপনি বাইরে থেকে এমন একটা মেটেরিয়াল নিয়ে আসছেন, ঠিক আছে, যেটার কারণে ওখানে ডোপিং ক্রিয়েট করা যায়। ডোপিং কি আমরা একটু পরেই পড়ছি। তার আগে আপনারা মোটামুটি ব্যাপারটা বুঝলেন তো, যে সিলিকনকে কেন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল বলা হয়। সেমিকন্ডাক্টর মেটেরিয়াল which have a conductivity between conductors, generally metal, and non-conductors or insulator। তার মানে কন্ডাক্টিভিটি আর ইনসুলেটর প্রপার্টি দুটোই থাকবে। এবার সেমিকন্ডাক্টর মেটেরিয়াল কি দিয়ে তৈরি হয়? যেমন বললাম সিলিকন আর জার্মেনিয়াম দিয়ে তৈরি হয়। অর কম্পাউন্ড সাচ এজ গ্যালিয়াম আর্সেনাইড, ক্যাডমিয়াম সেলেনাইড, এগুলো কিছু কম্পাউন্ড, মানে ধরুন গ্যালিয়ামের সাথে আর্সেনাইড মিলিয়ে তৈরি করা হয়, বা ক্যাডমিয়ামের সাথে সেলেনাইড মিশিয়ে তৈরি করা হয়। এগুলো কিছু কিছু কম্পাউন্ড যৌগ, মানে এগুলোকে বাংলায় বললে বলা হয় কঠিন। কম্পাউন্ড বলতে হচ্ছে মিশ্রণ অ্যাকচুয়ালি, কি দুটো এর মিশ্রণ। ঠিক আছে। দুটো মেটেরিয়ালের মিশ্রণ, দুটো পরমাণুর মিশ্রণ। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি সিলিকনের স্ট্রাকচারটা তো আমরা বুঝে গেছি। এবার সিলিকন যখন থাকে, সেটা ক্রিস্টাল হিসেবে থাকে। ক্রিস্টাল হিসেবে বলতে বলতে গেলে বললি যে ধরুন এই যে একটা সিলিকন, তার পাশে একটা সিলিকন, সেটা কিভাবে থাকবে? না ধরুন এই সিলিকনের 4টা ইলেকট্রন আর এই সিলিকনের 4টা ইলেকট্রন, তাহলে পাশাপাশি দুটো ইলেকট্রন রাখলে দুটো ইলেকট্রন একটা করে বন্ড তৈরি হয়ে যাবে। এই পাশাপাশি দুটো ইলেকট্রন তাহলে একটার সাথে আর একটা শেয়ার করে নেবে, একটার সাথে একটা শেয়ার করে নেবে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? ক্লিয়ার? কারো প্রশ্ন থাকলে একটু বলবেন। পাশাপাশি দুটো ইলেকট্রন রাখলে, পাশাপাশি দুটো সিলিকন অ্যাটম রাখলে কি হবে? না বাইরের কক্ষপথে টোটাল 4টা ইলেকট্রন সিলিকনের, তাহলে এই সিলিকনেরও বাইরের কক্ষপথে 4টা ইলেকট্রন, তাহলে এই সাইডে যে ইলেকট্রন গুলো আছে সেটা একে অপরের সাথে বন্ড তৈরি করে নেবে। এই নিচের দিকে যে ইলেকট্রন গুলো আছে সেটা একে অপরের সাথে বন্ড করে নেবে। বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে এইভাবে এই পাশাপাশি অবস্থিত সিলিকন গুলি একে অপরের সাথে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। ঠিক আছে। আচ্ছা, silicon and germanium are well known semiconductor material. When they are pure crystal, these substances are close to insulator, but doping a small amount of dopant causes electrical resistance to drop greatly, turning them into conductor। তাহলে এই যে এখন আমাদের কাছে সিলিকন যেটা আছে, আমি যেটা দেখতে পাচ্ছি স্যার, এটা তো সুন্দরভাবে বন্ড তৈরি করে আছে। তার মানে এর মধ্যে থেকে ইলেকট্রন বের করে আনা বা ইলেকট্রন ঢোকানো এটা খুব একটা সম্ভব না, কারণ এটা সমানভাবে আছে। সেই জন্য সাধারণ অবস্থায় যখন এটা পিওর ক্রিস্টাল আছে, দে আর অ্যাক্ট অ্যাজ ইনসুলেটর, তাদেরকে আমরা ইনসুলেটর বলতে পারি। এরপরে আপনি যখন ডোপ্যান্ট অ্যাড করে দেবেন, মানে কি একটা ধরুন বাইরে থেকে কিছু একটা অ্যাড করছেন, ধরুন এখন ডোপ্যান্ট বলতে আমি কিছু বোঝাচ্ছি না, বলছি পরে। তো বাইরে থেকে কিছু একটা ধরুন অ্যাড করছেন, সেটার কারণে কখনো হতে পারে কি এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, বা একটা ইলেকট্রন যোগ হলো।
সেই কন্ডিশন হলে কি হবে, সেই কন্ডিশনে ওটা কন্ডাক্টরে পরিণত হবে। সেই জন্য সিলিকন আর জার্মেনিয়ামকে সেমি কন্ডাক্টর বলা হয়। এইবার ডোপ্যান্টের উপর ডিপেন্ড করে, ডিপেন্ডিং অন দ্য কাইন্ড অফ ডোপ্যান্ট, সেটাকে এন টাইপ আর পি টাইপ বলা হয়। এবার এন টাইপ আর পি টাইপ, এবার আমরা এন টাইপ আর পি টাইপ নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এখন অব্দি কারো কিছু ডাউট আছে? আমি হয়তো একটু দ্রুত বলে ফেললাম। কারো কিছু প্রশ্ন আছে কি? এইবার তাহলে আমরা যদি বলতে চাই, এই দেখুন এই ছবিটাতে যেটা দেখতে পাচ্ছেন, এই সিলিকনের 4টা ইলেকট্রন, আর এই সিলিকনের 4টা ইলেকট্রনের মধ্যে এই যে নিচের ইলেকট্রনটা, এটার সাথে একটা বন্ড তৈরি করে, এই যে কমপ্লিট কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি বলি, তাহলে সিলিকনকে কোন মেটেরিয়াল দিয়ে আপনি যদি, আচ্ছা সিলিকনকে একটু নিচে আসছি, তারপর আবার উপরে যাবো। ঠিক আছে, এবার আসছি তাহলে পি টাইপ আর এন টাইপ কি করে তৈরি হয়। আমরা স্যার বললাম, আলোচনা করলাম যে ডোপ্যান্ট হচ্ছে এমন একটা মেটেরিয়াল যেটা দিয়ে আপনি যদি সিলিকনকে ডোপ করেন, সেমিকন্ডাক্টর লাইক জার্মেনিয়াম আর সিলিকন, ডোপড উইথ এনি কাইন্ড অফ ট্রাইভ্যালেন্ট অ্যাটম। ট্রাইভ্যালেন্ট বলতে মানে যে অ্যাটমের শেষ কক্ষপথে তিনখানা অ্যাটম আছে, তিনখানা ইলেকট্রন আছে, সরি, 3 ইলেকট্রন ইন লাস্ট কক্ষপথ। ঠিক আছে, সেটাকে ট্রাইভ্যালেন্ট অ্যাটম বলি আমরা। মানে 3টে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা বেশি, যেমন হচ্ছে বোরন, ইন্ডিয়াম, গ্যালিয়াম। তো এই ধরনের মেটেরিয়াল বা পরমাণু দিয়ে আমি যদি সিলিকনকে ডোপ করার চেষ্টা করি, তাহলে কি হবে? 3টে আছে, এর পাশে আপনি সিলিকনকে নিয়ে চলে এলেন, তাহলে সিলিকনের কত ছিল? 4টে ছিল। তাহলে ও কি করবে? একটা একে দিয়ে দিতে চাইবে, তাহলে এর 4টে হয়ে গেলে মোটামুটি স্টেবল হয়ে যায়। বুঝে গেল? সেই জন্য এটাকে বলা হয় যে এখান থেকে একটা বন্ড থেকে বেরিয়ে চলে আসে ইলেকট্রন। ডোনার ইম্পিউরিটি কন্ট্রিবিউটস 3 ইলেকট্রন, একটা ফ্রি ইলেকট্রন বের করে ফেলে। এবার ইলেকট্রন যদি ফ্রি হয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, এটা, হ্যাঁ পি টাইপ আলোচনা করছিলাম আমরা, হ্যাঁ পি টাইপ। এই যে ইলেকট্রন যদি ফ্রি হয়ে বেরিয়ে যায়, তাহলে এখানে একটা হোল তৈরি হয়ে যাবে। ঠিক বললাম? তাহলে এটা বেরিয়ে যাচ্ছে, অ্যাকসেপ্টার ইম্পিউরিটি ক্রিয়েট এ হোল। তাহলে ট্রাইভ্যালেন্ট ইলেকট্রন অ্যাটম যেগুলো ছিল, যেমন বোরন, ইন্ডিয়াম, গ্যালিয়াম, এরা কি করে না, ইম্পিউরিটি তৈরি করে অ্যাটমের মধ্যে। বাই 4 সিলিকন অ্যাটম ইট প্রোভাইডস অ্যাটম টু ফিল অনলি 3 কোভ্যালেন্ট বন্ড। বোঝা গেল কি কি বললাম? তাহলে এটা ধরুন একটা বোরন। ঠিক আছে, বোরনের শেষ কক্ষপথে তিনখানা ইলেকট্রন আছে, তার পাশে আপনি সিলিকনকে আনলেন, এর নিচেও একটা সিলিকন আছে, এই সাইডেও একটা সিলিকন আছে, এই সাইডেও ধরুন সিলিকন আছে। এবার কি হলো না, এই সিলিকনের সাথে তো কোভ্যালেন্ট বন্ড ছিল, এই সিলিকনের সাথে একটা কোভ্যালেন্ট বন্ড ছিল, এই সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড ছিল, এই সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড ছিল। ঠিক আছে, যেই আপনি বোরনকে নিয়ে আসবেন, বোরনকে নিয়ে এসে ডোপিং করবেন, অমনি একটা ইলেকট্রন বেরিয়ে চলে যাবে, তো এটাকে স্টেবল করার জন্য। এবং তাতে কি হবে, এখানে একটা হোল ক্রিয়েট হবে, ইলেকট্রনের শূন্যস্থান ক্রিয়েট হবে, যেটাকে হোল বলা হচ্ছে। অর্থাৎ ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে আমার এখন এই যে পুরো ব্যাপারটা কি হয়ে যায়, পজিটিভ নেচার হয়ে যায়। কারণ ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন আমরা জানি নেগেটিভ নেচারের। ইলেকট্রন মানে কি? নেগেটিভ। আর ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তার মানে সেটা পজিটিভ নেচারের হয়ে যাবে। ক্লিয়ার? সেই জন্য এই হোলটাকে বলা হয়, এটা হচ্ছে পজিটিভ নেচারের, সেই জন্য নামটা এসছে পি টাইপ। পি ফর পজিটিভ, এরকম ভাবে মনে রাখতে পারেন আপনারা। ঠিক আছে, তাহলে পি ফর পজিটিভ, তার মানে এখানে একটা হোল ক্রিয়েট হবে, যেটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম নিয়ে হবে। এইবার এন টাইপ, তাহলে কি? এন টাইপ হচ্ছে উল্টো, যেখানে হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম দরকার। আচ্ছা, ইনক্রিজের ডোপ উইথ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এইগুলোর কি হয়? এইগুলো হচ্ছে 5 ভ্যালেন্স ইলেকট্রন। ইলেকট্রনের যোগ্যতা 5, তার মানে শেষ কক্ষপথে 5খানা আছে। ঠিক আছে, 6টা হয়, 5টা আছে।
এবার এর সামনে আপনি যদি সিলিকন অ্যাটমকে নিয়ে চলে আসেন, তাহলে এর 5টা আছে, 5টা থেকে যদি একটা বের করে দেয় এ বেশি স্টেবল হয়ে যাবে। সেই জন্য এই ইলেকট্রন ট্যাগ করে সিলিকনকে দিয়ে দেয়, তাহলে সিলিকনের মধ্যে এখন এক্সট্রা একটা ইলেকট্রন চলে এসছে। যেভাবে ওখানে একটা ইলেকট্রন চলে গেছিল, বেরিয়ে গেছিল, এখন একটা ইলেকট্রন ঢুকে গেছে। ঠিক আছে, সেই জন্য এটাকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। Silicon group 4 valence electron, phosphorus of group 5 has 5 valence electron. If a small amount of phosphorus is added in a pure silicon crystal, one of the valence electron of phosphorus become free to move around. যেটাকে ফ্রি ইলেকট্রন বলছি আমরা। ফ্রি ইলেকট্রন ঢুকে যাওয়া মানে কি, যেটা নেগেটিভ নেচারের হয়ে যাবে। when free electron is attract the positive electron and move current flows. তাহলে কারেন্ট ফ্লোটা কিভাবে স্টার্ট হবে বোঝা গেল, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখন পজিটিভ নেচারের হয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা কি বোঝা গেল, পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর। স্যার আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি আপনাকে। হ্যাঁ বলুন। ধরুন মোটর সাইকেলে যে ব্যাটারি থাকে না, একদিকটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে, হ্যাঁ তাহলে আমাদের কি যেটা নেগেটিভ থাকতে সেই দিকটা কি ওই ওই সিলিকন বার করে দেওয়ার ব্যাপারটা বা ওই ব্যাপারটাই থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি ভেতরের সার্কিটটা কিন্তু এইভাবেই কাজ করে। ভেতরের সার্কিট যেটা থাকে হুম সেটা হচ্ছে আপনার ডায়োড থাকুক বা ট্রানজিস্টর থাকুক যাই থাকুক না কেন, হুম আপনার এইভাবে যে কোনো ইলেকট্রনিক সার্কিট দেখে নিন, যে কোনো হুম আপনি ধরুন ফোনের চার্জার বলুন বা ব্যাটারি যাই থাকুক না কেন, তার মধ্যে এই সেমিকন্ডাক্টর মেটেরিয়াল থাকবেই থাকবে। কারণ আমার সবসময় কারেন্ট ফ্লোর দরকার নেই, যখন দরকার তখন আমি ডোপিংটা দিলাম, তখন কারেন্ট ফ্লোটা স্টার্ট হবে। সিলিকন নর্মাল অবস্থায় কি নিষ্ক্রিয়, এর মধ্যে থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না ইনসুলেটার। একে যেই আপনি একদিকটা পি করে দিলেন একদিকটা এন করে দিলেন, অমনি একদিকটা পজিটিভ একদিকটা নেগেটিভ হয়ে গেল। আমি এতক্ষণ ধরে সেটাই বোঝাচ্ছিলাম যে কিভাবে একদিকটা পি টাইপ হয়ে যাচ্ছে একদিকটা এন টাইপ হয়ে যাচ্ছে, একদিকটা পজিটিভ একদিকটা নেগেটিভ কিভাবে হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এইবার সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যেগুলো হয় জেনারেলি দেখবেন এই গ্রুপ 4, এটা পর্যায় সারণী, হয়তো ক্লাস 7-8 অনেকে পড়ে এসেছেন, দেখে এসেছেন ক্লাস বইয়ে, আমাদের ফিজিক্যাল সায়েন্সের বইতে থাকতো। তো এটা আপনাদেরকে মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে রাখবেন যে মূলত এই গ্রুপ 4 মানে হচ্ছে যেটার শেষ কক্ষপথে, যে অ্যাটমগুলোর শেষ কক্ষপথে 4খানা ইলেকট্রন আছে, যেমন সিলিকন, জার্মেনিয়াম, তারপরে টিন লেড এসব আছে। তো মূলত এই সিলিকন আর জার্মেনিয়ামের মধ্যেই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের প্রবণতাটা বেশি। একে আমরা ডোপিং করছি কি দিয়ে না, ট্রাইভ্যালেন্ট বন্ড দিয়ে। ট্রাইভ্যালেন্ট বন্ড কি কি আছে, যেটা গ্রুপ 3, তার মানে এর শেষ কক্ষপথে 3খানা ইলেকট্রন আছে। যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তার মধ্যে অ্যালুমিনিয়ামটা বেশি হয়ে যায়, সেই জন্য বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম এগুলো দিয়ে ডোপ করা হয়। ঠিক আছে, আর গ্রুপ 5 দিয়ে ডোপ করা হয়, যেটা তার মানে কি শেষ কক্ষপথে 5খানা ইলেকট্রন আছে। তার মধ্যে মেইনলি ইউজ করা হয় ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো ইউজ করা হয়। ফসফরাসটা বেশি ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম না, পাঁচটা যার যোজ্যতা, মানে তার ইলেকট্রন যেটা 5খানা আছে গ্রুপ 5 এর যে মেটেরিয়াল গুলো, সেইগুলো দিয়ে যদি আমি সিলিকনকে ডোপ করি, এখানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে, সিলিকনকে ডোপ করলে কি হবে, একটা ইলেকট্রন এক্সট্রা যাবে, তার মানে ওটা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে। আর যদি ট্রাইভ্যালেন্ট বন্ড মানে যেটা অ্যালুমিনিয়াম, যেটা শেষ কক্ষপথে 3খানা ইলেকট্রন আছে, সেটা দিয়ে যদি সিলিকনকে ডোপ করি, তাহলে কি হবে, সিলিকনের মধ্যে হোল তৈরি হবে, তার মানে ওটা পজিটিভ নেচার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইখানেই পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মূল পার্থক্য। ঠিক আছে, তো এখানে অব্দি কারো কিছু ডাউট আছে? আর এটা কিন্তু মূল, আমাদের যত ইলেকট্রনিক সার্কিট আছে এরপরে আমি পি টাইপ আর এন টাইপ কিন্তু আর এক্সপ্লেন করবো না, আপনারা কিন্তু এটা মাথায় রেখে দেবেন। ঠিক আছে, এরপরে আমরা এইটার উপর বেস করে আস্তে আস্তে সমস্ত ডিভাইস গুলো পড়বো, যেমন ডায়োড, ট্রানজিস্টার, মসফেট, এটার উপর বেস করে পড়া হবে। ঠিক আছে, আচ্ছা, এবার ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, এটা নিয়েও আমাদের একটু জানার দরকার। কারণ আমাদের মোটর যেটা কাজ করে, ধরুন মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল, একটা ইলেকট্রিক্যাল সার্কিট আর একটা ম্যাগনেটিক সার্কিট দুটো অ্যাসোসিয়েটেড না থাকলে কোনোদিন একটা মোটর বা ডায়নামো এগুলো চলে না। এবার সেটা কিভাবে চলে না চলে সেটা আমরা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট দিয়ে এক্সপ্লেন করতে পারি। তার জন্য বিভিন্ন ল আছে, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আছে। এবার এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন,
কথাটার মধ্যে বুঝতে পারছেন যে ধরুন একটা ইলেকট্রিক্যাল সার্কিটে যদি আমি কয়েল বা লুপ আকারে করি, মানে এটাকে এরকম ভাবে সাজানো আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। আবার একটা ম্যাগনেটকে আপনি ধরুন, ম্যাগনেটকে যদি রেখে দেন, তাহলে ম্যাগনেটকে যদি ম্যাগনেটাইজ করে রেখে দেওয়া হয়, সেটা এরকম ফ্লাক্স জেনারেট করে, যেটাকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে। অর্থাৎ ম্যাগনেটের চারপাশে একটা এরিয়া জুড়ে ম্যাগনেটিক ফিল্ড একটা থাকে। বোঝাতে পারলাম? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটোর অস্তিত্ব আমরা জানি, ঠিক আছে। এখন এই দুটো যদি একসাথে নিয়ে চলে আসি আমি, তখনই কিন্তু এই মোটর বা জেনারেটরের একটা ব্যাপার চলে আসে। তো আপনি যদি ভালো করে বুঝতে চান যে কিভাবে মোটর ঘোরে, তার জন্য আপনাকে ভালো করে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টটা বুঝতে হবে, ঠিক আছে। তো এই যে ফোর্সটা তৈরি হয়, এই ধরুন আপনার একটা কয়েল আছে এরকম ভাবে, এই এই ছবিটা ভালো করে লক্ষ্য করবেন। একটা হচ্ছে ম্যাগনেট আছে আপনার, ধরুন এই এই যে ম্যাগনেটটাকে, এটাকে যদি আমি ঘুরিয়ে এরকম করে করি, তাহলে একদিকটা এন টাইপ, একদিকটা এস টাইপ, মানে নর্থ পোল আর সাউথ পোল, ম্যাগনেট তৈরি হয়ে গেল। এবার তার মানে কি বললাম, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স যায়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু একটা অস্তিত্ব আছে, সেটা আমরা বুঝতে পারি। তাহলে এই যে ডটেড লাইন গুলো দেখানো আছে, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা ইলেকট্রিক সার্কিট দিয়ে আমরা ব্যাটারি দিয়ে এখান থেকে একটা কারেন্ট পাঠাচ্ছি, যে কারেন্টটা এই দিক থেকে পজিটিভ থেকে গিয়ে নেগেটিভে ফিরে আসছে এইভাবে। বোঝা গেল? তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, যে তীর চিহ্নটা দিয়ে বোঝানো আছে। এরপরে এরপর স্যার কি হচ্ছে তাহলে, কারেন্ট যাওয়ার জন্য একটা এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করছে, আর তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা চুম্বকের ফ্লাক্সটা প্রভাব করছে, ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রেখেছি। এবার এই যে ফ্যারাডেজ ল বলে, whenever a conductor is placed in a varying magnetic field, ইএমএফ মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাহলে এই যে ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিকের যে একটা ফিল্ড ছিল আর ম্যাগনেটিক একটা ফিল্ড ছিল, দুটো মিলে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স ইনডিউসেস, মানে এটা আবদ্ধ হয়। অ্যান্ড দিস ইএমএফ ইজ কল্ড ইনডিউসড ইএমএফ। এটা কিসের জন্য তৈরি হচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের দরুন তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় ইনডিউসড ইএমএফ। অ্যান্ড ইফ এ কন্ডাক্টর ইজ ক্লোজড সার্কিট, দেন ইনডিউসড কারেন্ট ফ্লোজ থ্রু ইট। ধরুন এই কন্ডাক্টর একটা ক্লোজ সার্কিট, ধরুন ব্যাটারি নেই, এটা শুধু তার জুড়ে রেখে দিয়েছি আমি, ঠিক আছে, তাহলে দেখবো এখান থেকে কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে যদি এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিই। বোঝা গেছে? এটা হচ্ছে ফার্স্ট ল। একটা ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, মানে যেটা ভ্যারি করছে, তার মধ্যে ইনডিউসড ইএমএফ তৈরি হয়, এবং যদি একটা কন্ডাক্টরকে আমি ক্লোজ সার্কিট হিসেবে রেখে দিই, তাহলে একটা ইনডিউসড কারেন্ট ফ্লো তৈরি করবে, কারেন্ট ফ্লো স্টার্ট হবে। সেকেন্ড ল যেটা বলে, সেটা হচ্ছে বলে যে ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ। এখানে কি বললো কথাটা, এই যে ফ্লাক্সের কথা এতক্ষণ ধরে বলছি, যে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফ্লাক্স যাচ্ছে, এটাকে ফ্লাক্স লিঙ্কেজ বলা হয়। ফ্লাক্স লিঙ্কেজ বলে এই মাঝখানে যে কন্ডাক্টর যেটা আছে, সেই কন্ডাক্টরটা এই ফ্লাক্সের কতটা নিতে পারছে, এই যে ফ্লাক্স যাচ্ছে সেই ফ্লাক্সের কতটা কন্ডাক্টর নিচ্ছে, সেটাকে ফ্লাক্স লিঙ্কেজ বলা হয়। তার যে রেট, তার রেট কেন বলছি, কারণ এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভ্যারি, মানে ভ্যারি করছে। আপনি একটা লোহার মধ্যে, লোহাকে যদি চুম্বক বানানোর চেষ্টা করেন, তাহলে কি করেন, এইদিকে তার জড়িয়ে এদিকে তার জড়িয়ে লোহা থেকে চুম্বক বানানোর চেষ্টা করেন, তো পজিটিভ নেগেটিভ দেন ব্যাটারি দিয়ে, তার জন্য একদিকটা নর্থ, একদিকটা সাউথ তৈরি হয়, ঠিক আছে। সেরকমই এই ব্যাটারির ধরুন মানটা আপনি চেঞ্জ করছেন, তার মানে নর্থ পোল আর সাউথ পোলের যে চুম্বকের ফিল্ডটা, সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। সেই চুম্বকের যে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে, তার যে রেট, সেই রেটটার সাথে ইকুয়াল হবে কি না ইনডিউসড ইএমএফ। ইএমএফ বলতে যে ফোর্সটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং এই ফোর্সে যেটা তৈরি হচ্ছে, সেটার ডিরেকশনটা এইভাবে ধরা হয়। সবাই আপনাদের বাঁ হাতের 3টে আঙুল এইভাবে প্রসারিত যদি করেন, তাহলে দেখতে পাবেন এই যে তর্জনী যেটা আছে, তর্জনীটা যদি ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করে, আর মধ্যমা যদি কারেন্টের দিক নির্দেশ করে, তাহলে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ঠটা ওপরের দিকে থাকবে,
মানে তিনটে 3 অ্যাক্সিস, যদি এটা এক্স অ্যাক্সিস বলেন, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা জেড অ্যাক্সিস। আপনাদের ঘরের তিনটে কোণ ধরে নিন। ঘরের মেঝে যদি হয়, ঘরের মেঝের একদিক যদি এক্স অ্যাক্সিস, ঘরের মেঝে আরেকটা দিক যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে ঘরের যে হাইটটা, যেটা ছাদের দিকে যে দেওয়ালটা উঠছে, সেই দিকটা হচ্ছে ফোর্সের দিক নির্দেশ করবে। ম্যাগনেটিক ফিল্ড যেদিকে দেবেন, কারেন্ট যদি তার ঠিক 90 ডিগ্রি উল্টো দিকে অন্যদিকে থাকে, তাহলে যে ফোর্সটা তৈরি হবে সেটা একে অপরের সাথে, মানে তিনটে এর সাথেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, ফোর্সটা উপরের দিকে যাবে। ঠিক আছে? তো এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমাদের কিন্তু মোটর বা ডায়নামো যেটা তৈরি করা হয় সেটা তৈরি করা হয়। ধরুন আপনি এইভাবে সার্কিটটা বানিয়ে রেখেছেন। আচ্ছা, এবার কারেন্ট এখন এখান থেকে এদিকে ফ্লো করছে, তাহলে কারেন্টের ডিরেকশন এইদিকে আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। এবার কারেন্টের ডিরেকশনে আপনি আপনার মধ্যমাটাকে রাখুন, আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে আপনি আপনার তর্জনীকে রাখুন। তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে থাকছে? দেখুন, বৃদ্ধাঙ্গুষ্ঠটা নিচের দিকে থাকছে। তাহলে এই যে তারের যে একটা ফ্রেম, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এই এই সাইডটা নিচের দিকে একটা আসার ফোর্স ফিল করবে। সেরকম ভাবেই এই এই কন্ডাক্টরটার জন্য, এই ডান সাইডের কন্ডাক্টরটার জন্য, ডান সাইডের কন্ডাক্টরটার জন্য কি হচ্ছে, কারেন্ট হচ্ছে এই দিকে যাচ্ছে আর ফোর্স এই দিকে। তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে সেই বরাবর আপনার মধ্যমাটাকে প্লেস করুন, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে যাচ্ছে এই দিক বরাবর আপনার তর্জনীকে প্লেস করুন। তাহলে দেখবেন বৃদ্ধাঙ্গুষ্ঠ ওপরের দিকে নির্দেশ করছে। তার মানে এই বাহুটাকে ওই ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা তৈরি হচ্ছে সেটা ওপরের দিকে টানছে। বোঝা গেল? তাহলে এই বাহুটাকে নিচের দিকে টানছে, এই বাহুটাকে ওপরের দিকে টানছে। এইভাবে মোটরটা ঘোরা স্টার্ট হয়, দুদিকে দুরকম ফোর্স তৈরি হচ্ছে। একটা পেনটাকে টেবিলের ওপর রাখুন, যে পেনের মাথায় একটা একদিক থেকে বল দিন, আর পেনের পেছনটায় আরেক দিক থেকে উল্টো দিকে বল দিন, দেখবেন পেনটা ঘুরতে শুরু করবে। তো এইটাকেই মূলত মানে টর্ক বলা হয় আর কি, বিজ্ঞানের ভাষায় টর্ক বলা হয়। তো এটা কিভাবে ঘুরতে শুরু করবে সেইটার একটা মোটামুটি ছবি এখানে দেখানো হলো। মোটর কিন্তু ডিসি মোটর এভাবে কাজ করে। ডিসি মোটর যদি বলি, এইভাবে কাজ করা শুরু হয়। তো বুঝতে পারলেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা আমাদের যে মোটর থাকে, সেই মোটরটাকে কিভাবে ঘোরানো স্টার্ট হয় বা কিভাবে ঘোরে, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে কাজ করে, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করে, ইলেকট্রিক কারেন্ট কোন দিকে ফ্লো করে, সেই অনুযায়ী ইলেকট্রোমোটিভ ফোর্সটা কোন দিকে প্রযুক্ত হয়, প্রযুক্ত বল যেটাকে বলি, ইলেকট্রোমোটিভ ফোর্স। কারো কিছু ডাউট আছে এখানে? বোঝা যাচ্ছে কি মোটামুটি? না যদি একটু স্পিড বেশি হয়ে থাকে বলতে পারেন, আমি আস্তে আস্তে বলতে পারি। আচ্ছা আচ্ছা, হল এফেক্টটা আমি পরের দিন ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেমি কন্ডাক্টরের উপর ডিপেন্ড করে আছে। তো তার আগে আমি জাস্ট আপনাদেরকে ডায়োড ব্যাপারটা যদি বুঝিয়ে দিতে পারি, তাহলে আশা করছি হল হল এফেক্টটা আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো ডায়োড জিনিসটা কি, দেখতে কিন্তু এরকম হয়। দেখবেন একটা কালো রঙের এরকম সিলিন্ডারের মতো দেখতে। ঠিক আছে? এই উপরে বোধহয় একটা ছবি ছিল, ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে। ডায়োডটা দেখতে অনেকটা এরকম হয়। এই যে এই ছবিটা, এটা হচ্ছে ডায়োড। ঠিক আছে? এই গায়ে কিছু ভ্যালু লেখা থাকে। এইবার দেখবেন ডায়োডটা দেখে কিভাবে চিনবেন না, বললাম এক্ষুনি যে একদিকটা হচ্ছে একটা সিলভার কালারের ব্যান্ড থাকে, এই যে সিলভার কালারের ব্যান্ড একটা আছে। ঠিক আছে? আর দুদিকে দুটো এরকম লম্বা বাহু থাকে, মাঝখানটা কালো রঙের সিলিন্ডার আকারে থাকে। ডায়োডের সিম্বল ইলেকট্রনিক সার্কিটে এরকম ভাবে দেখানো হয়। এবার কিভাবে বুঝবেন না, এই যে ত্রিভুজটা যেটা আঁকা আছে, ত্রিভুজের যে বেসটা, সেটা যে দিকটা থাকে সেই দিকটা হচ্ছে পজিটিভ, আর যে দিকটা একটা দাঁড়িয়ে থাকে সেই দিকটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? এই যে দাঁড়িটা থাকে, এই দাঁড়িটাকে বোঝানোর জন্য কিন্তু এখানে এই দাঁড়িটা দেখানো হয়। তার মানে আপনি বুঝে যাবেন যে দিকটা এই সিলভার ব্যান্ডটা আছে, এই সিলভার ব্যান্ডটা যে দিকটায় আছে সেদিকটা হচ্ছে আপনার নেগেটিভ সাইড, এদিকটা হচ্ছে পজিটিভ সাইড, তার উল্টো দিকটা পজিটিভ সাইড। ঠিক আছে? আচ্ছা, এইবার
তাহলে বলি যে কিভাবে নেগেটিভ আর কিভাবে পজিটিভ তৈরি হয়। ঠিক আছে, তার জন্য এতক্ষণ ধরে আপনারা পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর পড়লেন। ঠিক আছে, এইবার আমি এখন কি করছি, এই এই ডায়োড বলে একটা ডিভাইস বানাচ্ছি, যেটার মধ্যে আমি একদিকে এন টাইপ সেমিকন্ডাক্টর রেখেছি, একদিকে পি টাইপ সেমিকন্ডাক্টর রেখেছি। ঠিক আছে, এবার তাহলে মাঝখানটা স্যার কি হবে? মাঝখানটা হচ্ছে একটা সুন্দর গল্প আছে। কিরকম না, পি টাইপ সেমিকন্ডাক্টর মানে আমি জানি স্যার যে সিলিকনের সাথে একটা করে এক্সট্রা কি হবে, হোল তৈরি হবে। পি টাইপ মানে পজিটিভ, পজিটিভ মানে হোল, ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে এইগুলোকে একটা করে শূন্যস্থান বা হোল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা করে হোল বলতে পারি। আর এন টাইপে একটা করে এক্সেস ইলেকট্রন আছে, এগুলোকে আমরা ফ্রি ইলেকট্রন বলতে পারি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এন টাইপটা হচ্ছে মোর পজিটিভ ইন নেচার, আর পি টাইপটা হচ্ছে মোর নেগেটিভ ইন নেচার। ক্লিয়ার? এইবার কি হয়, জেনারেলি দুটো মেটেরিয়ালকে যখন পাশাপাশি রাখবো আমরা, কিছু এর হোল বেরিয়ে গিয়ে এর কিছু ইলেকট্রনের জায়গা ফুলফিল করার চেষ্টা করবে। উল্টো বললাম, কিছু এর ইলেকট্রন এসে এই হোলের জায়গা ফুলফিল করার চেষ্টা করবে। তার মানে অ্যাকচুয়ালি উল্টো বলিনি, উল্টো যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু নেগেটিভ হবে। তার মানে এখানে পজিটিভ নেগেটিভের গল্পটা আছে। ধরুন এই দিকে কিছু হোল গিয়ে ইলেকট্রন ফিল আপ করলো, তার মানে এই ইলেকট্রন নেচারটা চলে গেল নেগেটিভ, পজিটিভ নেচার গিয়ে নেগেটিভে চলে গেল, তার মানে এ অনেকটা নিষ্ক্রিয়, কিছু নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এই এন টাইপের দিকের কিছু সিলিকন, সেও নিষ্ক্রিয় হয়ে যাবে। কেন? তার কারণ ওই ইলেকট্রনের জায়গা এসে হোল ফিল আপ করে নিয়েছে, হোলের জায়গায় ইলেকট্রন ফিল আপ করে দিয়েছে। ঠিক আছে, সেই জন্য এন টাইপ আর পি টাইপ যদি একসাথে আমি রেখে দিই, তাহলে মাঝখানে একটা রিজিয়ন তৈরি হয়ে যায়, যেখানে কিনা ইলেকট্রন আর হোল একে অপরের জায়গা শেয়ার করে নেয়। মাঝখানে একটা রিজিয়ন তৈরি হয়ে যায় যেটা না পজিটিভ না নেগেটিভ, এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। ঠিক আছে, তো এইবার আপনি ধরুন বাইরে থেকে একটা ব্যাটারি দিয়ে এই ডায়োড, এটা একটা ডায়োড বলতে পারি। ঠিক আছে, এই যে দিকটা হচ্ছে পজিটিভ, সেদিকটা হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ, এটা সেমিকন্ডাক্টরের ভেতরে। আর কানেকশন কিভাবে করা হয়? কানেকশন হচ্ছে পজিটিভের সাথে ব্যাটারি পজিটিভ যোগ করা হয়, আর নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ যোগ করা হয়। পজিটিভ সাইডটাকে অ্যানোড বলা হয়, নেগেটিভ সাইডটাকে ক্যাথোড বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এইবার যদি আপনি ব্যাটারির সাথে এটা যোগ করে দেন, কি হবে মূলত? আচ্ছা, ব্যাটারির সাথে যোগ করা মানে মানে সুইচটা যদি আপনি ক্লোজ করে দেন, ব্যাটারির সাথে যোগ করা মানে এই দিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করবে, তার মানে কি হবে, ইলেকট্রন কিন্তু উল্টো দিকে ফ্লো করবে। তার মানে এই দিক থেকে এইদিকে ইলেকট্রন ফ্লো করবে, বা বলতে পারি এই দিক থেকে এইদিকে ইলেকট্রন ফ্লো করবে। ইলেকট্রন কিন্তু এই সাইডে নেই, এই সাইডে কি আছে, হোল। তাহলে ইলেকট্রনকে এই দিক থেকে ডিঙিয়ে এই দিকে আসতে হবে, তাই না? ইলেকট্রন কোথায় আছে? এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন। এই যে ফ্রি ইলেকট্রন গুলো এই দিক থেকে এই দিকে আসবে, তবেই কারেন্ট ফ্লো করা স্টার্ট হবে। ঠিক বোঝাতে পারলাম? তাহলে এই যে ফ্রি ইলেকট্রন গুলো ছিল, এগুলো যদি এই দিকে আসতে চায়, তাকে এই মাঝখানে ডিপ্লেশন রিজিয়নটাকে অতিক্রম করে যেতে হবে। সেই জন্য এই যে কানেকশনটা আঁকা আছে, এই কানেকশনটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস মানে আমি এই যে P side of the diode is attached to the positive terminal and N side is fixed to the negative side of the battery. এইরকম কানেকশনটা আপনি যখন করেন সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, and here is the applied voltage is opposite to the junction barrier potential. junction barrier potential বলতে এই যে ডিপ্লেশন রিজিয়নের কথা বললাম, তো এই ডিপ্লেশন রিজিয়নে একটা নির্দিষ্ট পোটেনশিয়াল আছে। কেন পোটেনশিয়াল আছে? এই জায়গাটা নিষ্ক্রিয়, তো এখানে এর থ্রু দিয়ে আপনি যদি ইলেকট্রন ফ্লো করাতে চান, এর একটা নির্দিষ্ট ব্যারিয়ার পোটেনশিয়াল আছে, যেটাকে আপনাকে অতিক্রম করে কারেন্ট ফ্লো করাতে হবে। সেই জন্য মূলত সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, আর জার্মানিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট প্রথম ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করে না। তার মানে আপনি যদি গ্রাফ আঁকতে চান, ধরুন এদিকটা হচ্ছে ভোল্টেজ, এদিকটা হচ্ছে কারেন্ট। এবার ব্যাটারি দিয়ে আস্তে আস্তে আপনি 0 থেকে ভোল্টেজ বাড়াচ্ছেন,
ধরুন 5 ভোল্ট অব্দি বাড়াবেন, ঠিক আছে। প্রথম 0 থেকে 7 ভোল্ট, ধরুন সিলিকন ইউজ হচ্ছে, প্রথম 0 থেকে 7 ভোল্ট কোনো কারেন্ট ফ্লো করবে না, তারপরে আস্তে 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 কারেন্ট বাড়বে, এইভাবে গ্রাফটা হয়। তো এই এতটা অবধি ধরুন কোনো কারেন্ট নেই, জিরো, এটা হচ্ছে ধরুন 0.7 ভোল্ট সিলিকনের ক্ষেত্রে, ঠিক আছে। এই ধরনের কানেকশনটাকে ফরওয়ার্ড বায়াস বলা হয়, এবং ফরওয়ার্ড বায়াসে যখন এই পি থেকে এন থেকে পি এর দিকে ইলেকট্রন ফ্লো করবে বোঝা যাচ্ছে, এবং আফটার এ সার্টেন টাইম এই কারেন্ট ফ্লোটা যেটা স্টার্ট হবে সেটা আস্তে আস্তে হুড় করে বাড়বে, এক্সপোনেনশিয়ালি বাড়বে। ভোল্টেজ একটুখানি বাড়ার পরে ধরুন 4 ভোল্ট থেকে 5 ভোল্টে ভোল্টেজ বাড়াচ্ছেন, কারেন্ট ধরুন 2 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার হয়ে গেল, ঠিক আছে। কারেন্টটা হু করে তখন বাড়ে আফটার সার্টেন পয়েন্ট। বোঝা গেল কি বললাম তাহলে? তাহলে ডায়োড ইজ এ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট দ্যাট অ্যালাউস ফ্লো অফ কারেন্ট ইন অনলি ওয়ান ডিরেকশন। এটা বোঝা যাচ্ছে ডাইরেক্ট ডায়োড থেকে কি হয় না, পি থেকে এন এর দিকে কারেন্ট ফ্লো করবে, পজিটিভ থেকে পি টাইপ থেকে এন টাইপের দিকে কারেন্ট ফ্লো করবে, ইলেকট্রনগুলো উল্টো দিকে এন টাইপ থেকে পি এর দিকে যাবে। এবং ডায়োডে কি হবে বোঝা যাচ্ছে, এটা উল্টো দিকে কারেন্ট ফ্লো করতে দেবে না। উল্টো দিকের কানেকশনটাও আমরা দেখবো, ফরওয়ার্ড বায়াসের উল্টো দিকে রিভার্স বায়াস হবে, রিভার্স বায়াসে কি হয় সেটাও দেখবো। আপাতত তাহলে বোঝা যাচ্ছে যে ডায়োডে আমরা উল্টো দিকে কারেন্ট ফ্লো করতে দেয় না, that allows the flow of current in only one direction. Diode are used to protect circuit by limiting the voltage and also transform AC into DC. AC into DC কিভাবে করা হয় সেটা আমরা পরে জানবো। মোটামুটি এটা বোঝা যাচ্ছে যে ডায়োডের এই দিক থেকে এদিকে কারেন্ট দিলে যাবে, কিন্তু ওই দিক থেকে এদিকে কারেন্ট দিলে আসবে না। সেইভাবে এসি থেকে ডিসিটাকে কনভার্ট করা যায়, সেটা কিভাবে করা যায় আমরা পরের ক্লাসে শিখবো, এসি থেকে ডিসিতে কিভাবে কনভার্ট করা যায়। তো আপাতত এটা কি বোঝা গেল যে ডায়োড কিভাবে কাজ করে ফরওয়ার্ড বায়াসে? বোঝা গেছে? ফরওয়ার্ড বায়াস যদি বুঝতে পারেন তাহলে রিভার্স বায়াস বোঝা কোনো কঠিন কাজ না, সহজেই বুঝতে পারবেন। ফরওয়ার্ড বায়াস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলুন। কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, আমি কি বোঝাতে পারছি? এগুলো আপনারা মোটামুটি যারা ধরুন ক্লাসে 11-12-এ পড়ে এসছেন, বা যারা ডিপ্লোমা করেছেন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের, তারা মোটামুটি জানেন সবাই, আইডিয়া আছে। যারা ধরুন 11-12-এ সায়েন্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ব্যাপারটা হয়তো একটু নতুন, একটু স্টাডি করলে বুঝতে পারবেন। তাহলে আমরা আজকে জেনে নিই এরপরে যে রিভার্স বায়াসে তাহলে স্যার কিভাবে কাজ করে। ফরওয়ার্ড বায়াসে বুঝতে পারলাম যে একটা ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, এবং সেই ডিপ্লেশন রিজিয়নটা অতিক্রম করে যদি কারেন্ট ফ্লো করতে হয়, ইলেকট্রনগুলো এদিকে আসে, হোলগুলো ওদিকে যাবে, সেই ডিপ্লেশন রিজিয়ন ডিসঅ্যাপিয়ার হওয়ার পরে কারেন্টটা ফুল ফ্লো করা শুরু করে। কিন্তু রিভার্স বায়াসে তাহলে কি হবে? রিভার্স বায়াসে তো উল্টো দিকে যাচ্ছে, কেন কি, যে দিকটা নেগেটিভ ছিল আমি সেদিকে পজিটিভ যোগ করে দিচ্ছি, আর পজিটিভের দিকটা নেগেটিভের সাথে কানেক্ট করে দিচ্ছি, উল্টো কানেকশন। Reverse bias usually refers how a diode rules a circuit. If a diode is reverse bias, the voltage at cathode is higher than the anode. তার মানে কি, এই দিকটা হচ্ছে অ্যানোড ছিল, অ্যানোডের নেগেটিভ আর ক্যাথোডে পজিটিভ। এইবার এই যে ডিপ্লেশন রিজিয়ন ছিল, ডিপ্লেশন রিজিয়ন তো কোনো নিষ্ক্রিয় কিছু ছিল না। আপনি যদি এই দিক থেকে কারেন্ট ফাটানোর চেষ্টা করেন, ইলেকট্রনগুলো কি হবে তাহলে, ইলেকট্রনগুলো এইদিকে আসার চেষ্টা করবে, ইলেকট্রনগুলো এইদিকেই ছিল, তাকে আপনি আরো এইদিকে টানছেন, আর হোলগুলো এইদিকেই ছিল, হোলগুলো আরো এইদিকে যাচ্ছে, তাহলে এই ডিপ্লেশন রিজিয়নের উইথটা আস্তে আস্তে বাড়বে, হ্যাঁ কি না? ডিপ্লেশন রিজিয়নের যদি উইথ আস্তে আস্তে বাড়তে থাকে, যে ডিপ্লেশন রিজিয়ন ওয়াইডেন্ড, তার মানে কারেন্ট আস্তে আস্তে কি হবে, এটা একটা রেজিস্টারের মতো কাজ করছে না, যে নিষ্ক্রিয়, ওর মধ্যে থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই ডিপ্লেশন রিজিয়ন আস্তে আস্তে যদি বড় হতে থাকে, ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। কিন্তু এটা কি হয়, একটা সার্টেন লিমিট যাওয়ার পরে ভোল্টেজ লেভেল সাপ্লাইটা যদি একটু হাই হয়, ঠিক আছে, এই ডিপ্রেশন রিজিয়নটা তখন ভেঙে যায়, ঠিক আছে। তখন এই যে ব্যাটারি থেকে সাপ্লাই করা যে ইলেকট্রন, ঠিক আছে, সে এইখান থেকে গিয়ে এই ডিপ্রেশন রিজিয়ন অতিক্রম করে এইদিকে চলে যায়, সেটাকে ব্রেকডাউন বলা হয়। আনটিল দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ সো হাই দ্যাট ডায়োড ব্রেকডাউন, এটাকে ব্রেকডাউন ভোল্টেজ তখন বলা হয়। যে ভোল্টেজের পরে রিভার্স বায়াসে ডায়োডের মধ্য থেকে কারেন্ট ফ্লো করা শুরু করে দেয়, সেটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়। যদি গ্রাফ আঁকি, গ্রাফ আঁকলে এরকম হবে, ধরুন ভোল্টেজকে আমরা উল্টো দিকে পাঠাচ্ছি, তো তাহলে এটা ভোল্টেজটাকে নেগেটিভের দিকে দেখাবো, কারেন্টটাকে নেগেটিভের দিকে দেখাবো।
ভোল্টেজটাও নেগেটিভে দেখাবো, ঠিক আছে। তো প্রথম প্রথম কোনো জিরো কারেন্ট যাচ্ছে না, আস্তে আস্তে হুট করে ব্রেকডাউন হয়ে যায়। ব্রেকডাউনে হুট করে আফটার সার্টেন ভোল্টেজ হু করে কারেন্ট বাড়তে থাকে, ঠিক আছে। তখন ডায়োডের মধ্যে দিয়ে সব এন জাংশন আর কিছু থাকে না, একদম কন্ডাক্টরের মতো বিহেভ করে যায় ডায়োড, ঠিক আছে। এইটাকে হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন বলা হয়। আচ্ছা, আমি বোঝাতে পেরেছি? পুরোপুরি মোটামুটি বোঝা যাচ্ছে? স্যার আরেকবার একটু বলুন। রিভার্স বায়াসটা বলবো নাকি দুটোই বলবো? রিভার্স বায়াসটা। আচ্ছা, তো রিভার্স বায়াসের মধ্যে কি হয় একটু ভালো করে বলি তাহলে। রিভার্স বায়াসে কি হয় না, আমরা জানি স্যার পি এর দিকটা হচ্ছে হোল হোল বেশি থাকে বা পজিটিভ নেচারে, আর এন এর দিকটা হচ্ছে ইলেকট্রন বেশি বা নেগেটিভ নেচারে, ঠিক আছে। এরপরে কি হয়, আমি যখন ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি কানেকশনটা দেখবে পজিটিভ, ফরওয়ার্ড বায়াস যেটা ছিল তার ঠিক উল্টো উল্টো দেওয়া হচ্ছে। তার মানে নেগেটিভ যে দিকটা, এন টাইপ যে দিকটা নেগেটিভ, সেদিকটার সাথে আমি ব্যাটারি পজিটিভ কানেক্ট করছি, আর যে দিকটা হোল বা পজিটিভ নেচারে সেদিকটার সাথে আমরা ব্যাটারি নেগেটিভ কানেক্ট করছি, ঠিক আছে। আর মাঝখানটা হচ্ছে ডিপ্রেশন রিজিয়ন কেন তৈরি হয় বলে দিয়েছি। ইলেকট্রন আর হোল একে অপরের সাথে মানে একে অপরকে নিষ্ক্রিয় করে মাঝখানে একটা ডিপ্রেশন রিজিয়ন তৈরি করে। এরপর আমি যখন এই ভোল্টেজ সাপ্লাইটা আস্তে আস্তে বাড়াতে থাকছি, তখন কি হবে, কারেন্টটা এই দিক থেকে এদিকে ফ্লো করার চেষ্টা করবে। তার মানে ইলেকট্রন এই দিক থেকে এদিকে আসার চেষ্টা করবে, কারেন্ট যেদিকে ফ্লো করে তার ইলেকট্রন উল্টো দিকে যে ফ্লো করে। সেম ভাবে হোলগুলো এইদিকে যেটা ছিল সেই হোলগুলো এই দিক থেকে এদিকে আসার চেষ্টা করবে। তাহলে এই ডিপ্রেশনের রিজিয়নের যে উইথটা ছিল, এই যে চওড়া যেটা ছিল, সেই চওড়াটা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে, হ্যাঁ কি না? কারণ হোল যেদিকে ছিল সে আরো ওদিকে সরে যাচ্ছে, ইলেকট্রন এদিকে ছিল সে আরো ওদিকে সরে যাচ্ছে। তাহলে এই ডিপ্রেশন রিজিয়ন আস্তে আস্তে বড় হতে থাকবে, এবং এই ডিপ্রেশন রিজিয়ন বড় হওয়া মানে হচ্ছে ওর মধ্যে একটা ইনসুলেটর তৈরি হয়ে গেছে, যেটা থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করা অসম্ভব হয়ে যাচ্ছে। ডিপ্রেশন রিজিয়ন মানে কি, না পজিটিভ না নেগেটিভ। তাহলে একদিক তো পজিটিভ হতে হবে, একদিক তো নেগেটিভ হতে হবে, তবে না কারেন্ট ফ্লো করবে। তাহলে এই ডিপ্রেশন রিজিয়ন অতিক্রম করতে একটা সার্টেন ভোল্টেজ লাগে। এই ভোল্টেজ রেঞ্জটা যদি খুব বেশি হয়ে যায়, সেই বেশি ভোল্টেজ হওয়ার পরে কি হয় না, এই পাশ থেকে ইলেকট্রন কারেন্ট এদিক থেকে ফ্লো করছে, তার মানে এদিক থেকে ইলেকট্রন যাচ্ছে, এই ইলেকট্রন এই ডিপ্রেশন রিজিয়ন অতিক্রম করে এই দিক থেকে এদিকে সার্কিট একটা কমপ্লিট করে ফেলে আফটার সার্টেন ভোল্টেজ লেভেল। সেই ভোল্টেজ লেভেলটাকে এখানে দেখানো হচ্ছে, যে ধরুন এই ভোল্টেজ লেভেলটা যদি বলি এই লাইন একটা আছে, ধরুন 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট এরকম করে ধরুন 12 ভোল্ট বা 13 ভোল্ট। 13 ভোল্ট যাওয়ার পরে ডায়োডের দেখা গেলো ডায়োডের থ্রু দিয়ে হু করে কারেন্ট ফ্লো করছে, মানে বোঝা গেল যে ওটা ব্রেকডাউন করে গেছে ডায়োডটা, ওটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়। মানে ভোল্টেজ রেঞ্জটা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে ডিপ্রেশন রিজিয়ন অতিক্রম করে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু হয়, সেই জন্য এটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়। সেটা কিসে ব্যবহৃত হয়? আচ্ছা, এটা হচ্ছে যদি বলি, এটা হচ্ছে আপনার পরে পড়বেন সার্কিটে, সেটা হচ্ছে যে এসি টু ডিসি কনভার্টার। আচ্ছা। এসি টু ডিসি কনভার্টার আমাদের সব জায়গাতেই থাকে, ফোনের চার্জার, ল্যাপটপের চার্জার বা টোটোর যে চার্জার, সব জায়গাতেই থাকে। সেই এসি টু ডিসি কনভার্টারে এই ডায়োড ইউজ হয়। এবার রিভার্স বায়াসে কি কাজ হয় না ফরওয়ার্ড বায়াসে কিভাবে কাজ হয়, এটা যদি আপনারা বুঝে ফেলেন, তাহলে এসি টু ডিসি কনভার্টারটা চট করে বুঝতে পারবেন। মোটামুটি আপনারা এটা বুঝতে পারবেন যে এসিটা এরকম নেচারের হয়, এসি এটা, আর ডিসি স্ট্রেট লাইন। এবার এই ডায়োডের সাহায্যে আমি কি করব, নিচের যে নেগেটিভ ভোল্টেজটাকে সেটা কিন্তু আটকে দিতে পারবো, শুধু পজিটিভ যে ভোল্টেজটা আছে সেইটাই পাস করবে। কারণ ডায়োডে যে ফরওয়ার্ড বায়াসে যেটা দেখালাম, ফরওয়ার্ড বায়াসে কি হবে, ফরওয়ার্ড বায়াসে নর্মালি কারেন্ট ফ্লো করবে, রিভার্স বায়াসে কারেন্টটা ব্লক করছে। তাহলে এই নিচের পোর্শনটা যাবে না, শুধু উপরের পোর্শনটা এরকম এরকম পাবো। এটাও পিওর ডিসি না, বাট এটা পালসেটিং ডিসি বলা হয় আর কি। তো এরকম ভাবে 4খানা ডায়োডের কম্বিনেশন করে আমরা এসি টু ডিসি কনভার্টার বানাতে পারি। সেটা পরের ক্লাসে পড়বো। আপাতত কম্পোনেন্ট সম্পর্কে আমরা একটু আইডিয়া করে নিচ্ছি, সেটা কিভাবে কাজ করে, কোন পজিশনে কিভাবে কাজ করে। এটা যদি আমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যায়, তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে চট করে এসি টু ডিসি কনভার্টার কিভাবে কাজ করে, ডিসি টু ডিসি কনভার্টার কিভাবে কাজ করে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। বোঝা গেল?
ট্রানজিস্টার আমরা পরের দিন ক্লাসে আলোচনা করব। ট্রানজিস্টার ফেট আর হচ্ছে মানে ট্রানজিস্টারের মধ্যেই বিজেটি পড়ে। বিজেটির কি কি ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস কন্ডিশন গুলো আছে। ট্রানজিস্টার ডায়োডের থেকেও বেশি ইউজ হয়, ঠিক আছে। আর পড়বো হচ্ছে মসফেট। তো এইটুকু পার্ট আমরা পরের দিন ক্লাসে রাখছি। আজকে যারা যতটুকু বললাম ততটুকু কি বোঝা গেছে কিনা বলুন, তাহলে যদি কোনো পার্ট বোঝা না যায় তাহলে আবার আলোচনা করতে পারি আমরা, এখনো সময় আছে আমাদের হাতে। কিন্তু এটা হচ্ছে বেস, মানে আমাদের পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা যদি বুঝতে পেরে যাই তাহলে মানে আমাদের মধ্যে যদি ক্লিয়ার আইডিয়া চলে আসে তাহলে কিন্তু এরপরে ট্রানজিস্টার বলুন মসফেট বলুন যাই ডিভাইস করি না কেন কোনো প্রবলেম হবে না। ডায়োডটা হচ্ছে বেস। ডায়োডে আপনারা পি টাইপ আর এন টাইপ কিভাবে কাজ করে, একে অপরের সাথে ফরওয়ার্ড ব্যাসে কিভাবে কাজ করে আর রিভার্স ব্যাসে কিভাবে কাজ করে সেটা চিনতে পারলেন, সেটা বুঝতে পারলেন। এবং এই ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটাও আমি দেখিয়ে দিলাম যে ফরওয়ার্ড ব্যাসে কিভাবে কাজ করে আর রিভার্স ব্যাসে কিরকম হয়, ঠিক আছে। দুটো যদি একসাথে আঁকেন তাহলে মোটামুটি এরকম দেখতে লাগবে। ফরওয়ার্ড ব্যাসে এরকম আস্তে আস্তে ভোল্টেজটা বাড়ে আর রিভার্স ব্যাসে হুট করে বেড়ে যায়। ভোল্টেজ কারেন্ট, এটা নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ কারেন্ট, ঠিক আছে। তো এই ছিল ফরওয়ার্ড ব্যাস রিভার্স ব্যাস আর ডায়োড সেমিকন্ডাক্টর। আচ্ছা, এরপরে আজকে লাস্ট যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে হল এফেক্ট। হল এফেক্টটা আমাদের প্রচুর ওয়াইডলি ইউজ হয়। সেটা কিসে ইউজ হয় বলুন তো? আমাদের যে বিএলডিসি মোটর পড়বো আমরা, ঠিক আছে, সেখানে হল এফেক্ট সেন্সার বা হল সেন্সার থাকে। বিএলডিসি মোটর, বিএলডিসি মোটর কিভাবে কাজ করে ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা পরে জানবো। কিন্তু এই হল এফেক্টটা হচ্ছে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট। একটু আগে আমরা পড়লাম কি না, এই যে ফ্যারাডেজ ল দিয়ে আমরা এই যে অ্যাকচুয়ালি এই যে বাঁ হাতে 3টে আঙুল প্রসারিত করে যে ডিরেকশনটা আপনারা পেলেন, লেঞ্জের সূত্র বলা হয় এটাকে। তো এরপরে এখান থেকে আমরা হল এফেক্টটা কিভাবে জানবো? এই যে ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড টু দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য কারেন্ট ফ্লো। ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে, ম্যাগনেটিক ফিল্ডটা ধরুন এই দিক থেকে এইদিকে যাচ্ছে, এই যে ফ্লাক্সের লাইনটা দেখানো আছে, এই নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে আসছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এইদিকে, আর কারেন্ট ফ্লো করছে এইদিকে, ঠিক আছে। এটা একটা ধরুন মেটেরিয়াল, সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। Magnetic field is applied to the right angle to the current flow within a thin film where an electric field is generated, which is mutually perpendicular to the current, and the magnetic field which is directly proportional to the product of the current and density. আচ্ছা, এটা এবার কিভাবে পড়বো আমরা? সেটা হচ্ছে ধরুন এই যে ভি ভোল্টেজ সাপ্লাই দেওয়া হচ্ছে, তাহলে কারেন্টটা এই দিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক। আর এখানে আপনি একটা সাপ্লাই রাখলেন, ডিসি সাপ্লাই। এই সাপ্লাইটাতে মানে এটা ধরুন ব্যাটারি নয়, এটা কোনো একটা, বা ধরুন ব্যাটারি যেটা চার্জ শেষ হয়ে গেছে, এখানে ওটা ভাবতে পারেন এটা একটা ব্যাটারি যেটা চার্জ শেষ হয়ে গেছে। এইভাবে আপনি যদি একটা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট পাঠান, কারেন্ট এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে বেরোচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ড ওপরে একটা রাখা আছে যেটা নর্থ টু সাউথ এইভাবে ফ্লাক্স কাট করছে, তাহলে একে অপরের সাথে পারপেন্ডিকুলার। এই যে ডিরেকশনটা দেখানো আছে, এইদিকে যদি কারেন্ট ফ্লো করে, এইদিকে যদি ভোল্টেজ যায়, তাহলে এইদিকে একটা ফোর্স জেনারেট হবে, ঠিক আছে। সেটা এখানে দেখানো আছে যে ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য কারেন্ট ফ্লো উইদিন এ থিন ফিল্ম। এটা একটা যদি থিন ফিল্ম বলি তাহলে অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ জেনারেটেড, ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় হুইচ ইজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু দ্য কারেন্ট অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ ইজ জেনারেটেড। তার মানে মিউচুয়ালি পারপেন্ডিকুলার বলতে বোঝানো হচ্ছে আপনার কারেন্ট যদি এক্স আর ম্যাগনেটিক ফিল্ড যদি জেড ডিরেকশনে তৈরি হয়, তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা জেনারেট হচ্ছে সেটা কিন্তু এক্স আর ওয়াই, এক্স আর জেড দুটোর সাথেই পারপেন্ডিকুলার হবে, তার মানে এই ওয়াই ডিরেকশনে হবে। বুঝতে পারলাম? মিউচুয়াল পারপেন্ডিকুলার কথাটার অর্থ হচ্ছে দুটোর সাথেই পারপেন্ডিকুলার, এক্স এর সাথেও পারপেন্ডিকুলার হবে, জেড এর সাথেও পারপেন্ডিকুলার হবে। মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু দ্য কারেন্ট অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড হুইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হচ্ছে ই, হুইচ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটিকে যদি আমি ধরুন বি বলি, অ্যান্ড দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন যেটাকে যদি আপনি আই বলি, ঠিক আছে, তাহলে এই দুটোর গুণফল হবে ই, এর সাথে প্রপোর্শনাল। বোঝা গেল? এই ধরনের এফেক্টটাকে হল এফেক্ট বলা হয়।
তার মানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে কিসের দ্বারা, না একটা ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা, এবং একটা কারেন্ট ফ্লো করছে সার্কিটে সেটার দ্বারা একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হচ্ছে, যার দরুন এই ডিসি সাপ্লাইটা চার্জ হবে। বা একটা খালি ব্যাটারি রাখলে, শেষ হয়ে যাবে ব্যাটারি রাখলে, সেই ব্যাটারিটা চার্জ হবে। এবং এই এফেক্টটার নাম বলা হচ্ছে হল এফেক্ট বা ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। ঠিক আছে, তার ভ্যালুটা কি হয় না ই প্রপোর্শনাল টু কারেন্ট ডেনসিটি ইনটু ম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, এবার এই ম্যাগনেটিক ইন্ডাকশনটা কিভাবে মাপবো বা কারেন্ট ডেনসিটি কিভাবে মাপবো, এগুলো মূলত মাপার জন্য নয়, এগুলো অ্যাকচুয়ালি প্যারামিটার। আমরা যেটা মাপতে পারি সেটা হচ্ছে কতটা কারেন্ট যাচ্ছে, সেটা অ্যাম্পিয়ার পাবো, এবং সার্কিটের মধ্যে কতটা ধরুন ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এগুলো আমরা মাপতে পারবো। কারেন্ট ডেনসিটি যেটা কি জেনারেলি ক্যালকুলেট করা হয় মেটেরিয়ালের মিডিয়ামের উপর ডিপেন্ড করে। লোহা রাখলে সেটা একরকম কারেন্ট ডেনসিটি পাবো, অ্যালুমিনিয়াম রাখলে সেটা আরেক রকম কারেন্ট ডেনসিটি পাবো। সেটা ভ্যালু ডিপেন্ড করবে মেটেরিয়াল টু মেটেরিয়াল উপর। বাট ওই কারেন্ট কতটা যাচ্ছে সেটা তো আমরা জানি, বা ম্যাগনেটিকের ইন্ডাকশনের ধরুন কতটা এফেক্ট হচ্ছে সেটাও আমরা মাপতে পারবো। ঠিক আছে, তো এখানে মূলত যে হল এফেক্ট, হল এলিমেন্ট যেটা দেখানো আছে, দেখুন লেখা আছে পি টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, পি টাইপ সেমিকন্ডাক্টর মানে আপনারা জানেন, আর ম্যাগনেটিক ফিল্ডটাকে বি দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই হচ্ছে মূলত কনসেপ্ট হল এফেক্ট। এই এফেক্টটা আমি পড়িয়ে রাখলাম, এর কারণ হচ্ছে এই হল এফেক্টের দরুন আমাদের বিএলডিসি মোটরে হল সেন্সার ইউজ হয়। সেই হল সেন্সার দিয়ে আমরা একটা মোটরের স্পিড কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এই এফেক্টটা ভালো করে জেনে রাখলে আমরা পরবর্তীকালে ক্লাসে আমাদের বিএলডিসি মোটর বুঝতে সুবিধা হবে। তো স্যার হল এফেক্টটা আরেকবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলছি। তো হল এফেক্টটা হচ্ছে দুটো এফেক্ট আছে এখানে। প্রথমত একদিকে এই ভোল্টেজের ভি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধরুন একটা ব্যাটারি। তো এই ব্যাটারি দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, একটা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই এটা দিয়ে বেরোচ্ছে আর এটা দিয়ে ঢুকছে সোর্সে। তাহলে কারেন্টের একটা ডিরেকশন আছে এই দিক থেকে এইদিকে। আর এই যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, ম্যাগনেটিক ফিল্ডটা ওপর থেকে নিচে কাজ করছে, তার মানে কারেন্টটা যেদিক থেকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা দেখুন তার ঠিক প্রপোর্শনাল, কি বলে, পারপেন্ডিকুলার আছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এরকম যদি কোনো একটা কন্ডিশনে আমি রাখি যেখানে ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য কারেন্ট ফ্লো ইন এ থিন ফিল্ম, যে এটাখানে যেটা মেটেরিয়াল দেখানো আছে, তাহলে এর মধ্যে যে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। সেই ইলেকট্রিক ফিল্ডটা যেটা জেনারেট হচ্ছে সেটাকে আমি যদি মাপতে চাই, তাহলে আমি এখানে একটা আমাকে খালি ব্যাটারি বা এখানে কোনো ভোল্ট মিটার কিছুটা রাখতে হবে বা মাল্টিমিটার রাখতে হবে, যে কত ফিল্ড জেনারেট হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড জেনারেট হওয়া মানে কি, এই সার্কিটের থ্রু দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, যেটা ধরুন এই যে লাল অ্যারোটা দিয়ে দেখানো আছে, এই দিক থেকে যাচ্ছে, এই যে আই দেখানো আছে। ঠিক আছে, তো এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেটা, তার যে ডিরেকশনটা হবে, সেই ডিরেকশনটা কি হবে না কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন ছিল তাদের সাথে প্রপোর্শনাল হবে। ঠিক আছে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। মিউচুয়ালি পারপেন্ডিকুলার কথার অর্থ হচ্ছে এক্স ডিরেকশন যদি কারেন্ট যায়, জেড ডিরেকশনে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে যে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে সেটা হচ্ছে ওয়াই ডিরেকশনে হবে। যেটা একটু আগে আমরা উপরে ওই লেফট থাম রুল দিয়ে বললাম। আপনার বাঁ হাতের 3টে আঙুলকে প্রসারিত করুন, যদি তর্জনী বরাবর ম্যাগনেটিক ফিল্ড আর মধ্যমা বরাবর কারেন্ট ফ্লো করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা আছে সেটা আমার ইলেকট্রোমোটিভ ফোর্স বা ফোর্সের দিকটা নির্দেশ করবে। তো এখানে কি হচ্ছে, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এই বরাবর আছে, কারেন্টটা হচ্ছে এই বরাবর যাচ্ছে, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা জেনারেট হবে বা ইলেকট্রিক ফিল্ড যেটা জেনারেট হবে সেটা হচ্ছে ওই বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর হবে। এটা আপনারা নিজেদের বাঁ হাতের আঙুলকে প্রসারিত করলেই বুঝতে পারবেন যে কোন দিকে ইলেকট্রোমোটিভ ফোর্সটা তৈরি হচ্ছে। এবার এই ফোর্সটা যেটা তৈরি হচ্ছে সেটাকে আমি যদি একটা ব্যাটারির মধ্যে স্টোর করতে চাই, তাহলে এই ডিসি সাপ্লাইটা অ্যাড করব, এবং ডিসি সাপ্লাইটা অ্যাড করে আমি ব্যাটারি চার্জ করতে পারি বা কিছু একটা মাল্টিমিটার দিয়ে মাপতে পারি, দেখতে পাবো কত ভ্যালু আসছে। এবং সেই যে ভ্যালুটা হবে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য product of B and I, where B is the current density and I is the magnetic induction. মানে এই কারেন্ট ডেনসিটি আর ম্যাগনেটিক ইন্ডাকশন, কারেন্ট ম্যাগনেট দুটোর উপরই এটার এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা জেনারেট হলো বা ইলেকট্রিক ফোর্স যেটা জেনারেট হলো সেটার উপর এফেক্ট থাকবে। এটাই ছিল হল এফেক্ট। বোঝা গেছে? এবার ধরুন আপনি ম্যাগনেটিকের এই যে ম্যাগনেটটাকে ধরুন ওঠার নামানো করছে,
ম্যাগনেটটাকে যদি ওঠানো নামানো করেন তাহলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডেনসিটি চেঞ্জ হবে, ম্যাগনেটিক ইন্ডাকশন চেঞ্জ হবে ভ্যালুটা। কারেন্টের ধরুন এখানে ভোল্টেজের ভ্যালু চেঞ্জ করছেন বা এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করছে এই সার্কিটটাতে, তাহলে কারেন্টের ভ্যালুটাও চেঞ্জ হবে, কারেন্ট ডেনসিটির ভ্যালু চেঞ্জ হবে। এবার ওটাই বললাম যে কারেন্ট ডেনসিটি ডিপেন্ড করছে মেটেরিয়ালের উপর, মেটেরিয়ালটা আপনি যদি লোহা দেন বা অন্য কোনো অ্যালুমিনিয়াম দেন সেটা কারেন্ট ডেনসিটি আলাদা হবে। জেনারেলি কারেন্ট ক্যালকুলেট করে সে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করা হয়, কারেন্ট ডেনসিটি ডিরেক্ট তো মাপা যায় না। বোঝা গেছে বললাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। বাকি বাকি যে টপিকগুলো থাকলো সেগুলো তাহলে পরের দিন ক্লাসে আলোচনা হবে। আপাতত আশা স্যার করছি বিটা কি বললেন? হ্যাঁ হ্যাঁ, ওই ই প্রপোর্শনালিটি বিটা কি বললেন? বিটা হচ্ছে এই যে লেখা আছে দেখুন এখানে, বিটাকে আপনি যদি কারেন্ট ডেনসিটি ধরেন, বিটাকে ম্যাগনেটিক ইন্ডাকশন ধরুন, আর আইটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। লিখে দিচ্ছি আমি, ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যে ফোর্সটা জেনারেট হচ্ছে, বিটা হচ্ছে ধরুন ম্যাগনেটিক ইন্ডাকশন, আর আইটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। ঠিক আছে? আচ্ছা, আর কারো কিছু কোশ্চেন আছে? স্যার হল এফেক্টটা সূত্র ধরি ওই হল সেন্সরটা তৈরি হয়েছে তাই তো? একদম, হল এফেক্ট থেকেই হল সেন্সর তৈরি হয়েছে। ওটা স্পিডটাকে আমি কন্ট্রোল করতে পারবো তাই তো হল সেন্সরের একদম, মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ, হল সেন্সরের গাড়িতে মাধ্যমে আমরা বিএলডিসি মোটর যেটা টোটোতে থাকে, এটা বিএলডিসি স্পিডটাকে যে আমরা মোটরটা কন্ট্রোল থাকে টোটোতে বা ইভি হ্যাঁ ভেহিকেল গুলোতে, ওর হ্যাঁ সাহায্যে হ্যাঁ, আমরা ওই বিএলডিসি মোটরটাই ওই হল সেন্সরের সাহায্যে স্পিডটা আমরা কন্ট্রোল করছি তাই তো? একদম হল সেন্সরের সাহায্যে আমরা স্পিডটা কন্ট্রোল করতে পারি। ওটা একটা ফিডব্যাক মেকানিজম থাকে, ওটা যখন বিএলডিসি মোটর পড়ানো হবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে তো ওইটুকু জেনে রাখুন যে মানে ওটা কিভাবে কাজ করে হল সেন্সরটা তখন মোটরের ক্ষেত্রে, সেটা ভালোভাবে বুঝতে পারবেন। আপাতত হল এফেক্টটা এইভাবে কাজ করে বুঝতে পারলেন, যেভাবে একটা ফোর্স অ্যাপ্লাই হয়, স্পিডটা এইভাবে জেনারেট করা হয় আর কি।